হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। যাই হোক, আমরা এই চ্যানেলে ক্লাস 11 এবং 12-এর থিওরি প্লাস প্রবলেমস করানোর চেষ্টা করছি, সমস্ত সিলেবাসটা করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি থিওরির সাথে প্রবলেমগুলো করাচ্ছিলাম এবং কিছুদিন থিওরি স্টপ রেখে প্রবলেমগুলো করাচ্ছিলাম। করতে করতে প্রবলেমটাও মোটামুটি এখন যতটা থিওরি পড়িয়েছি ততদূর চলে এসছে, প্রায় চলে এসছে। তো এবার আমি কন্টিনিউয়াস আবার থিওরি ক্লাস যে পার্টটুকুটা বাকি আছে সেগুলো আমাকে করাতে হবে, কারণ সিলেবাস আবার নতুন দিয়েছে। যে সিলেবাসে দেখা গেছে যে প্রায় যতগুলো চ্যাপ্টার রয়েছে ক্লাস 11 আর 12-এ সব চ্যাপ্টারই প্রায় হবে, গুটি কয়েকটা বাদ গেছে। অর্থাৎ আমাকে সমস্ত থিওরিটা করাতে হবে তোমাদের জন্য, যাতে তোমরা প্রবলেম এক্সাম্পলও পাচ্ছ, তাছাড়া করতে পারবে। ঠিক আছে, কিন্তু থিওরিটা তো আগে বুঝতে লাগবে। তো সেটা যদি তোমরা না পাও তাহলে খুব সমস্যা হবে তোমাদের। আমি জানি কিছু সবার না হয়, মানে কিছু যারা দেখো আমাকে রেগুলার ফলো করো, তো তাদের জন্য আমি আবার থিওরি ক্লাসটা শুরু করছি। তো লাস্ট আমি ওদিকে ম্যাগনেটিজমের চৌম্বক ধর্ম পর্যন্ত পড়িয়ে দুটো চ্যাপ্টার বাকি আছে, ওটা পরে করবো। তারপরে আলোটা স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু, তো আলোর প্রতিফলন প্রতিসরণটা হয়ে গেছে। তো আজকে যেটা ক্লাস স্টার্ট করব তার নাম হলো গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স। গোলীয় তলে আলোর প্রতিসরণ, লেন্স। মানে লেন্স হলো গোলীয় তলে আলোর যে প্রতিসরণ হয় সেই সংক্রান্ত অ্যাপ্লিকেশনটা হলো লেন্স। তো এই চ্যাপ্টারটা আমরা পড়বো। তো এই চ্যাপ্টারে আমাদের প্রথমে এটা শিখতে হবে যে গোলীয় তলে আলোর প্রতিসরণ কেমন হয়। সেক্ষেত্রে আপাতন কোণ, প্রতিসরণ কোণ, বস্তু, এইসব দূরত্ব, বস্তু কোথায় আছে, প্রতিবিম্ব কোথায় আছে, এগুলো আমাকে ডিটেলস একটু জানতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রতিসরণ পার্টটা খুব ভালো মতো পড়ে নিয়েছো, যেটা আমি পড়িয়েছি। তারপরে এই ক্লাসটা দেখছো, তাহলে কী হবে, মানে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। প্রতিসরণটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। আমার তিনটা থিওরি ক্লাস প্রতিসরণের উপর দেওয়া আছে, প্লিজ দেখে নাও। ওই 3টা ক্লাস দেখেই ক্লাসটা দেখো, এত ইন্টারেস্টিং লাগবে, কোথাও বুঝতে এক ফোঁটা অসুবিধা হবে না। আমি খুব আস্তে আস্তে খুব সুন্দর করে পড়ানোর চেষ্টা করছি। ওকে, তো গোলীয় তলে আমি লেন্স আশা করি মানে আলোর প্রতিসরণ তোমরা পড়ে ফেলেছো। তা আমি একটু রিক্যাপ করে দিচ্ছি যে যদি মনে করো এটা একটা বিভেদ তল হয়, ঠিক আছে, গোটা বোর্ডে আমি এক একটা ক্যালকুলেশন করার চেষ্টা করবো, তাই ছোটো করে লেখার চেষ্টা করবো, দেখে আস্তে আস্তে করবে। তো তাহলে আমরা কি জানি, এখানে এখন আপাতত রশ্মিটা পড়ে, এখানে অবিলম্ব আঁকতে হয়। যদি এটা লঘু হয়, এটা ঘন হয়, তাহলে এক্ষেত্রে সেটাকে অবিলম্বের কাছে সরে আসে, আর ঘন টু লঘু হলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। দ্যাটস মিন এখানে আপাতন কোণ যদি আই হয়, প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে আই গ্রেটার দেন আর যখন লঘু থেকে ঘনতে যায়, আর ঘন থেকে লঘুতে গেলে আর গ্রেটার দেন আই হয়ে যায়। দ্যাটস মিন প্রতিসরণের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে লাইটটা কোথা থেকে আসছে সেটা আর কোথায় যাচ্ছে সেটা, এবং তাদের প্রতিসরাঙ্ক মিউ ব্যাপারটা আশা করি জানো, মনে আছে যে সেকেন্ড মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় μ2, প্রথম মাধ্যমে যদি μ1 হয় তাহলে সেকেন্ড মাধ্যমের ক্ষেত্রে দ্যাট ইজ 1 μ2 হয়। যদি দ্বিতীয়, সবসময় প্রতিসরাঙ্কটা দ্বিতীয় মাধ্যমে হয়, যে মাধ্যম থেকে আসছে দ্যাট ইজ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক দ্যাট ইজ 1 μ2, এবং এটা ইকুয়াল টু হয় হলো সাইন অফ আই বাই সাইন অফ আর, দ্যাট ইজ স্নেলস ল, আশা করি এটাও জানো। আর 1 μ2কে ভাঙলে হয় μ2 বাই μ1, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখান থেকে স্নেলের জেনারেল সূত্র হয়ে যায়, সেটা কি μ1 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর। এটাও মনে রাখতে পারো, অনেক ক্ষেত্রে কাজে দেবে। এটা স্নেলস জেনারেল ল, আশা করি আগের চ্যাপ্টারে পড়েছো। যে দুটো মাধ্যম মনে করো আছে, দুটো মাধ্যমের মধ্যে একটা প্রতিসরাঙ্ক μ1, একটা প্রতিসরাঙ্ক μ2। এখানে ম্যাটার করে না যে লাইটটা কোথা থেকে কোথায় আসছে, ঠিক আছে। সো সিম্পলি ফর্মুলা হলো যেখানে যে মাধ্যমে, মানে যেখানে যে প্রতিসরাঙ্ক সেটা ইন্টু তার মাধ্যমে যে আপাতন কোণ তার সাইন ইকুয়াল টু সেকেন্ড যার প্রতিসরাঙ্ক ইন্টু সেই মাধ্যমের আপাতন প্রতিসরণ কোণের সাইন, বা যে কোণটা আছে তার সাইন ইন্টু করে, তাহলে সেটা ইকুয়াল হবে। হ্যাঁ, সেটা হলো স্নেলস জেনারেল ল। আর যদি জেনারেল ল না মনে থাকে, এটা যদি মনে থাকে তাহলে এটাই করবে যে 1 μ2 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার অলওয়েজ আই মানে আপাতন, আর মানে প্রতিসরণ, এটা কিন্তু এখানে লেখা হচ্ছে তাই,
কিন্তু মানে বিভিন্ন ছবির ক্ষেত্রে দেখতে হবে যে যেখানে লাইটটা বেঁকছে যে মাধ্যমে গিয়ে, দ্যাট ইজ সেকেন্ড মিডিয়াম, আর প্রতিসরণ করা সেই মিডিয়ামে আমরা করি। আস্তে আস্তে বুঝতে হবে, আমি মানে এটা বুঝাচ্ছি এই ধরে যে অনেকে প্রতিসরণের ক্লাসটা দেখোনি, যদি দেখে আসো তাহলে এগুলো কোনো ব্যাপার না। ওকে, তো আমার এই চ্যাপ্টারে যেটা পড়াবো সেটা হলো গোলীয় তলে প্রতিসরণ। মানে এটা তো স্ট্রেট তল বা সমতল, সমতলে প্রতিসরণ এরকম হলো, গোলীয় তলে প্রতিসরণটা কেমন হবে। আচ্ছা, এটা বলার আগে একটু বলে ফেলি যে প্রতিসরণের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হলো যেখানে লাইটটা পড়লো সেই পয়েন্টের অভিলম্বটা। অভিলম্ব না আঁকলে হবে না, কারণ অভিলম্ব এঁকেই আমাকে দেখতে হবে আপতন কোণ আর প্রতিসরণ কোণ। লঘু থেকে ঘনতে গেলে প্রতিসরণ কোণটা অভিলম্বের কাছের দিকে হবে, মানে ছোট হবে, আর মাপা হবে অবিলম্বের সাপেক্ষে। আর ইসের ক্ষেত্রে যদি ঘন থেকে লঘু যাই তাহলে বড় হবে, ঠিক আছে। অবিলম্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার যেটা বলছে সেটা হলো গোলীয় তল। গোলীয় তল মানে এই যে মনে করে, এবার আমি একটু হরাইজন্টাল ছবি আঁকছি। লেট আস কনসিডার যে এই যে তলটা, এ পাশে লঘু আছে, এ পাশে ঘন আছে। ওকে, তো এ পাশে যদি লঘু হয়, এ পাশে যদি ঘন হয়, তাহলে এখানে অবিলম্ব আঁকলাম। ওকে, সাপোজ এখানে লাইটটা পড়লো, যদি লাইটটা এখানে পড়তো তাহলে এখানে অবিলম্ব করতাম, কোনো ব্যাপার না। যদি এমনি মনে করো এখানে লাইটটা পড়লো তাহলে এখানে অবিলম্ব, এটা লম্বা আপাতন হয়ে গেল, তাহলে তো অবিলম্বর দিকে সোজা চলে যাবে। মনে করো টেরা করলাম, মনে করো এইভাবে আপাতন হলো, তাহলে এখানে অবিলম্ব আঁকলাম। কী আঁকলাম? এটা অবিলম্ব আঁকলাম, কারণ সমতলের উপর অবিলম্বটা হয় ওই তলের উপর লম্ব, ঠিক আছে। তাহলে অবিলম্ব আঁকলাম। এবার কী হওয়া উচিত? লঘু তো ঘন মানে অবিলম্বের কাছে চলে আসবে, মানে এটা যদি অরিজিনাল পথ হয় এটা হলো প্রতিসরণ। ওকে ওকে, এটা হয়। কিন্তু আমাদের এই কেসে গোলীয় তল বলেছে, মানে এই যে সারফেসটা যেটা বিভেদ তল সেটা গোলীয় হবে। গোলীয় মিন্স গোলীয় আবার দু রকমের হয়, উত্তল অবতল। প্রতিফলনে পড়েছো তোমরা। উত্তল মিন্স প্রতিফলনের ক্লাসও আছে, হ্যাঁ দেখে নেবে। প্রতিফলনের ক্লাস যারা করেছো তারা এই ক্লাস যেটা করবে, মানে এই লেন্স চ্যাপ্টারটা তাদের অনেক সহজ লাগবে, কারণ প্রতিফলনের ক্যালকুলেশনগুলো আর লেন্সের ক্যালকুলেশনগুলো প্রায় সেম। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম যে উত্তল মনে করো যদি তলটা এরকম হয় তাহলে গোলীয় তলটা হয়ে গেল অবতল, আর তলটা যদি এরকম হয়, জাস্ট বিভেদ তলটা যদি এরকম হয় তাহলে গোলীয় তলটা হয়ে গেল উত্তল। এটা হয়ে গেল উত্তল, হয়ে গেল, বুঝতে পারলে? এবার যদি আমার তলটা গোলীয় হয়, মানে ইসের বদলে তোমার সমতলে বদলে, তাহলে প্রবলেমটা কি হয়? লাইট আপতন হওয়ার পর সব থেকে বড় প্রবলেম হলো এই গোলীয় তলে অভিলম্বটা আঁকা। বিকজ একটা সমতলে অভিলম্ব আঁকা সহজ, কিন্তু একটা গোল তলে অভিলম্ব যে কী হবে বলা যাবে না। মানে এই তলে এরকম হয়, এই তলে এরকম হয়, ঠিক আছে। মানে গোলীয় তলে অভিলম্ব তোমরা আঁকতে শিখেছো ক্লাস 10-এ। ক্লাস 10-এ যখন তোমরা পড়েছো, একটা উপপাদ্য পড়েছো, সেখানে জেনেছো যে একটা গোলীয় তলে বা গোলের বৃত্তের ক্ষেত্রে লম্ব হয় তার ব্যাসার্ধই। তাহলে ব্যাসার্ধগামী লাইনটা যে কোনো পয়েন্টে লম্ব হয়, তাহলে এই পয়েন্টে লম্ব এটা হবে, এবং সেই লাইনটা বাড়িয়ে দিলেও লম্ব, মানে এ পাশেও লম্ব এ পাশেও লম্ব, ঠিক আছে। কারণ স্পর্শক টানার পর এদিকে ওটা লম্ব ওদিকে ওটা লম্ব। ওকে, তাহলে একটা বৃত্তে বা বৃত্তীয় তলে যে কোনো বিন্দুতে লম্ব আঁকা মানে ওই বিন্দুতে ওই বৃত্তের ব্যাসার্ধ আঁকতে হবে। যদি অবিলম্বটা বৃত্তের দিকেই হয় তাহলে ওই ব্যাসার্ধটাই অবিলম্ব, আর যদি বৃত্তের বাইরে হয় তাহলে ব্যাসার্ধটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে সেটা হয়ে গেল অবিলম্ব। ক্লিয়ার? তো মনে করো যদি এই তলটা নিই, এটা অবশ্যই উত্তল তল নিচ্ছি, তাহলে এক্ষেত্রে অবিলম্ব হবে আমাকে তার আগে এই যে বৃত্তীয় তল মানে গোলীয় তল নিচ্ছি তার ব্যাসার্ধ খুঁজতে হবে। তাহলে একটা গোলীয় তলের ব্যাসার্ধ কী করে খুঁজবো? অবশ্যই দেখতে হবে যে গোলীয় তলটা নিচ্ছি সেটা যদি কমপ্লিট গোল করতাম তাহলে তার যে সেন্টার হতো বা কেন্দ্র হতো সেটা কোথায়? তাহলে কল্পনা করো না, গোলটা এরকম হতো, তার সেন্টার মনে করো এখানে হলো, তাহলে এটা হতো গোলটার সেন্টার। যদি এটা গোলটার সেন্টার হয় তাহলে পরিধি মানে যেটুকু অংশ নিয়েছি বৃত্তচাপ তারও এটাই সেন্টার, বা এটাই সেন্টার অফ কার্ভেচার বা কেন্দ্র বা বক্রতা কেন্দ্র বলা যেতে পারে। হ্যাঁ, তো বক্রতা কেন্দ্র যদি জানি তাহলে আমরা জানি বক্রতা কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো মানে যে কোনো বিন্দু পর্যন্ত যে লাইনটা টানা হয় সেটাই তার ব্যাসার্ধ। এইবার আমার যদি এই বিন্দুতে ব্যাসার্ধ দরকার পড়ে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি টেনে দিই তাহলে এটাই হলো এদিকের অবিলম্ব। আবার অবিলম্বটা যদি এদিকেও আঁকতে হয় তাহলে এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটাও হলো অবিলম্ব। এবার অবিলম্ব আঁকা যদি ডটেড লাইন ইউজ করো তাহলে ডটেড লাইন ইউজ করো, তাহলে এটা আমার অবিলম্ব আঁকা হলো। বুঝতে পারলে? আবারটা অবিলম্ব আঁকাটা সমতলে অবিলম্ব হলো ওই তলের উপর লম্বা।
কিন্তু বৃত্তীয় তলে অভিলম্ব আঁকার জন্য অবশ্যই বৃত্তটা কেন্দ্র খুঁজতে হয়, সেখান থেকে ওই বিন্দু পর্যন্ত যে বিন্দুতে আমি অভিলম্ব আঁকছি ওই বিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধটা হবে বা ব্যাসার্ধগামী লাইনটা হবে সেটাই হলো অভিলম্ব। অভিলম্ব আঁকার পরে আমার কাজ কি? আপাতন কোণ খোঁজা, দ্যাট ইজ আপাতন। আপাতন কোণ মিন্স আপাতিত রশ্মি অ্যান্ড অভিলম্বের মাঝখানের কোণ। এবার এটা লঘু, এটা ঘন। লঘু থেকে ঘনতে গেলে কি হয়? অবিলম্বের কাছে আসে না অবিলম্ব থেকে দূরে যায়? অবভিয়াসলি অবিলম্বের কাছে আসে। তাহলে এটা কি হবে? এটা অবিলম্ব হলে এটা অরিজিনাল পথ হতো, কিন্তু সেটা বদলে এরকম হবে, বেশ অবিলম্বের কাছে চলে আসলো, মানে এটা হবে না, এটা অরিজিনাল পথ হতো। দিস ইজ দ্য লাইট। ক্লিয়ার? সেটা আরও বাঁকতে পারে, ডিপেন্ড করছে কতটা প্রতিসরণ বেশি, যত প্রতিসরণ বেশি হবে তত বেশি বাঁকবে। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এই হলো তোমার গোলীয় প্রতিসারক তল। তাহলে গোলীয় প্রতিসারক তলের মধ্যে এবার গোলীয় প্রতিসারক তল দু রকমের হয়, একটা উত্তল একটা অবতল। আমরা দুটো নিয়েই পড়বো, প্রথমে অবতল নিয়ে পড়ি এবং আচ্ছা তাহলে গোলীয় প্রতিসারক তলে কি কি আইটেম কাজে লাগছে। প্রথমত আমি যদি একটা অবতল নিয়ে শুরু করছি, ছোটো করে আঁকার চেষ্টা করছি ক্যালকুলেশন করবো বলে। এটা একটা অবতল তল। অবতল তল মানে এ পাশটা ঘন। আচ্ছা, এখানে একটা দাগ দিয়ে বর্ডার করে দিচ্ছি, এই বর্ডারটার মানে বোঝাচ্ছে মানে এর বাইরে যাব না, এই ভিতরটা পুরোটা ঘন। ওকে, আর এর বাইরেটা লঘু, মানে লেটেস্ট কনসিডার এটা বায়ু, এটা জল। ওকে, ঠিক আছে। ওকে, এইবার এইখানে কয়েকটা আইটেম সম্বন্ধে আমরা একটু জেনে নিতে হবে। সেটা হলো এই যে বৃত্তটা নিচ্ছি সেটা যে বৃত্তের অংশ হবে তার কেন্দ্রটা হলো বক্রতা কেন্দ্র সি, 1 নম্বর। 2 নম্বর, এই একটু কাছে নিচ্ছি, এই সব জায়গাতে নিচ্ছি সি। ওকে, এই বক্রতা কেন্দ্র আর যে বৃত্তীয় বিভেদ তলটা নিচ্ছি তার একদম মিডল, এটাকে বলা হয় মেরু। কি বলা হয়? দর্পণের ক্ষেত্রে পড়েছো তোমরা, একই জিনিস। এবার এই বক্রতা কেন্দ্র আর মেরু এটা যুক্ত করলে একটা বক্রতা ব্যাসার্ধই হচ্ছে, দ্যাটস মিন এটা এই পয়েন্ট অবিলম্ব। তাছাড়াও এই লাইনটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে যে লাইনটা তৈরি হচ্ছে সেই পুরো লম্বা লাইনটাকে বলা হয় প্রধান অক্ষ। ওকে, লেট আস কনসিডার এই প্রধান অক্ষের উপরই আমি একটা বস্তু নিলাম, দ্যাট ইজ কল্ড অবজেক্ট ও। কি নাম দিলাম? অবজেক্ট ও। লেট আস কনসিডার এইখান থেকে যদি লাইট এদিক পাঠাই তাহলে সেই লাইটটা এদিকেই চলে যাবে। কেন বলো? কারণ দেখো এটা অবিলম্ব বরাবরই যাচ্ছে, আর আমি জানি অবিলম্ব বরাবর লাইটের প্রতিসরণ হয় না, স্পিড কমে কিন্তু ওই পথেই চলে যায়। ওকে, এবার আমাকে ইমেজ বানাতে হবে। ইমেজ বানাতে গেলে অবভিয়াসলি আমার দুটো লাইট লাগে, তো আরেকটা লাইট চুজ করলাম, এখান থেকে প্রতিসরণ তলে এইভাবে গিয়ে পড়লো। ওকে, এইভাবে পড়ার পর আমার কি প্রয়োজন পড়বে? এবার আমার প্রয়োজন পড়বে প্রতিসরণ কোণটা বের করা বা আপাতন কোণটা বের করা, তার জন্য প্রয়োজন অভিলম্ব। তো অভিলম্ব সি, তাহলে এখান থেকে আমাকে এই বিন্দুতে আমাকে অভিলম্বটা এঁকে নিতে হবে। দেখো এটা হয়ে গেল আমার অবিলম্ব। এবার অবিলম্ব যখন হয়ে গেল দ্যাটস মিন এই লাইটটা যদি এই পথে যেত তো সেটা অবিলম্বের কাছে সরে আসবে, মানে এই পথে যাবে। দেখো ওইটুকুই গ্যাপ আছে আমার কাছে, কিছু করার নাই। দ্যাটস মিন ওই লাইটটা এটা হলো তাহলে প্রতিষ্ঠিত লাইট। দেখো অবিলম্বের কাছে গেছে, মানে এটা যদি আয় হয় অবভিয়াসলি এই আটা আর ছোটটা কিন্তু, ঠিক আছে? এটা নয়, এটা হলো অরিজিনাল পথ, ডট করে দিলাম, বা এটা রাখলামই না, এটা রাখলামই না। ওকে, শুধু বুঝো যে দেখো প্রতিসরণ কোণটা কিন্তু ছোট হয়েছে, তুমি ছবিটা বড় করে রাখলে আরো বড় করে বুঝতে পারবে। দ্যাটস মিন এটা হলো প্রতিসরণ রশ্মি, তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটা যদি পিছনে বাড়িয়ে দিই তাহলে ও এইখানে মিট করবে। দেখো কেন পিছনে বাড়াতে হলো? কারণ এই রশ্মিটা এই রশ্মির সাথে কোনো মিট করবে, দুটো লাইট নিতে হয়, দুটো লাইটের প্রতিসরণ বা প্রতিফলন করতে হয়, তারপরে তারা যে পয়েন্টে মিট করে সেখানে প্রতিবিম্ব তৈরি হয়। তো এই লাইটটা চলে যাচ্ছে আর এই লাইটটা বেরিয়ে যাচ্ছে, তাই এই দুটো তো মিট করবে না। যখন এরকম মিট করে তখন পিছন দিকে বাড়াতে হয়, তাহলে পিছন দিকে বাড়িয়ে এখানে আমি মিটিং পেলাম, দ্যাট ইজ পেয়ে গেলাম আই। বুঝতে পারলে নাকি? ছবিটা বড় করে আঁকবো, বড় করে একটা আঁকছি, কিন্তু আমি এই ছবি নিয়ে কাজ করবো, কারণ আমাকে এই ছবি সহ ডিটেলস করতে হবে। আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিটাবো। হ্যাঁ, বড়টা এটা সি, এখান থেকে ও নিলাম, এই লাইটটা এখানে পড়লো, এটা সি চলে গেল অবিলম্বের কাছে, এটা অবিলম্বের কাছে পেকে গেল, এটা পিছন থেকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা আয় পেলাম। দেখো এই ছবিটাই আমি এখানে করেছি, দেখো বুঝতে পারলে কিনা? এই পিকচারটাই আমি এখানে নিয়েছি।
ওকে, এবার এখানে আপাতন কোণে আচ্ছা কিছু নাম দিতে হবে, নামগুলো দিই আমি, নামগুলো আমার মতো করে দিচ্ছি। হ্যাঁ, নাম দিলাম, এটা পয়েন্টের এ নাম দিলাম, বইয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। দুয়ারি মাইতি মজুমদার। হ্যাঁ, আচ্ছা এটা দিলাম বি, এটার নাম দিলাম এন, এটা অবিলম্ব পার্টটা এন আর সি, এ হয়ে গেল, ব্যাস আর কিছু লাগবে। আর এই পয়েন্টের নাম দিলাম তোমার পি। ওকে, কিছু একটা নাম দিলাম, এই নামগুলো আমার লাগবে। চলো এবার দেখো আপাতন কোণ কোনটাকে বলে? আপাতন কোণ বলে হলো আপতিত রশ্মি উইথ দ্য অবিলম্ব। হোয়াট ইজ অবিলম্ব? হুইচ ইজ অবিলম্ব? সি, মানে ও এ সি। নাম এখানে তো তুমি ছবিতে বুঝতে অসুবিধা আছে, সেই জন্য নাম দেখে মনে রাখবে। আচ্ছা এখানে দিয়ে দিন, এটার নাম দিয়েছি এ, এটার নাম বি, এটার নাম এন, বড়টা দেখে নাও, এটার নাম পি। ওকে, ও এ সি এটা আপাতন কোণ, বোঝা যাচ্ছে? এন এ বি এটা প্রতিসরণ কোণ, বোঝা যাচ্ছে? এবার দেখো, এবার এন টু সি সিঙ্গেল লাইন, বি এ টু আই সিঙ্গেল লাইন। কেন? কারণ বি একেই পিছন দিকে বাড়িয়ে আমি ইমেজ পেয়েছি। তাহলে আই টু বি আর এন টু সি এই দুটো লাইন একে অপরকে ক্রস করেছে ডাইরেক্ট। আর এরা দুটো লাইন যদি একে অপরকে ক্রস করে তাহলে এই আটটার এটাই বিপ্রতীপ কোণ। দেখো বুঝতে পারলে কিনা? বারো মতো ছবিটা দেখো, বুঝতে পারবে। দেখো ও থেকে এ, এ থেকে বি ডিফারেন্ট লাইন, কেন? বেঁকে গেছে। ওকে, আই সি থেকে এ থেকে এন একই লাইন, কারণ এটা অবিলম্ব, সোজা বার করে দিছি। ওকে, এ থেকে বি এই লাইনটাকে পিছনে বাড়িয়ে আই পর্যন্ত নিয়ে গেছি, তার মানে এটা একই লাইন। দ্যাটস মিন বি আই আর সি এন এরা এ বিন্দুতে ছেদ করেছে। দ্যাটস মিন এন এ বি আর এদিকে সি এ আই এরা বিপরীত কোণ। এবার এন এ বি যদি প্রতিসরণ কোণ হয় তাহলে অবভিয়াসলি আই এ সিটা প্রতিসরণ কোণ। ওকে, তো এটা আর হয়ে গেল। তাহলে আমার এখান থেকে পেলাম যেটা, এবার এখানে করবো যেহেতু। আচ্ছা আরেকটা জিনিস হলো, আমি ধরলাম দিস ইজ আলফা, মানে কোনটা আলফা ধরলাম? তোমার অবজেক্ট যেটা প্রধানকের সাথে যে কোনটা করেছে সেটা আলফা ধরলাম, দিস ইজ বিটা ধরলাম, অ্যান্ড দিস ইজ গামা ধরলাম। এই ছবি দেখে আমি এই ছবিতে লিখবো, কারণ এটা মিটাবো। এই ছবি থেকে জাস্ট লিখে নেবো। হ্যাঁ, তো অ্যাঙ্গেল কি আছে বলো? ও এ সি ইকুয়াল টু আই, আপাতন কোণ। ঠিক আছে? ওকে, অ্যাঙ্গেল এন এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল আই এ সি ইকুয়াল টু আর। দেখো আমি কিন্তু এখানে নিয়ে আসবো আলফা বিটা গামা। ওকে, এটা বিটি দেবো কিন্তু, এটা দেখো করবে। ওকে, নেক্সট অ্যাঙ্গেল এ আই পি ইকুয়াল টু আলফা, অ্যাঙ্গেল এ সরি এ ও পি, অ্যাঙ্গেল এ আই পি ইকুয়াল টু বিটা, অ্যাঙ্গেল এ সি পি प्रद्युमन इक्वल टू गामा। ओके, कुछ तो हैपनिंग है, कुछ तो गड़बड़ है। तो अच्छा এবার কিন্তু আমি এটা মিটালাম। হ্যাঁ, এটা থেকে বুঝবে। এবার আশা করি তোমরা খাতায় আগে এঁকে নাও, এই বড় ছবিটাতে আশা করি তোমরা এঁকে নিয়েছো তোমাদের খাতায়, তারপরে ক্যালকুলেশনটা করছো, তাহলে সুবিধা হবে। এবার লুক অ্যাট দিস ভেরি কেয়ারফুলি। আচ্ছা প্রথমত ধরলাম এই লঘু মাধ্যমটা μ1 প্রতিসরাঙ্কের, ঘন মাধ্যমটা μ2 প্রতিসরাঙ্কের। এইবার দেখো তো আমি এখানে বলতে পারি না যে ত্রিভুজ ও এ সি এই ত্রিভুজটা গামাটা বহিস্থ কোণ, তাহলে এখান থেকে আমি বলতে পারি না গামা কই, গামা অ্যাঙ্গেল এস গামা ইকুয়াল টু গামাটা যদি বহিস্থ কোণ হয় তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের যোগফল। এবার অন্তস্থ বিপরীত কোণ কোনটা আছে? অন্তস্থ বিপরীত কোণ একটা হলো পাশেরটা বাদ দিয়ে, তার মানে এ ও সি আর ও এ সি, আর ও এ সি। এবার এ ও সি কত? এ ও সি যেটা পি সেটাই তো সি, তাহলে এ ও সি হলো আলফা, দ্যাট ইজ আলফা প্লাস তাহলে কি ও এ সি কোনটা? ও এ সি আই, তাহলে আলফা প্লাস আই। দেখো বুঝতে পারলে কিনা? এটা আবার তুমি যদি এটা দেখো যে ত্রিভুজ আই এ সি এটার ক্ষেত্রেও গামাটা বহিস্থ কোণ, আই এ সি এটার ক্ষেত্রেও গামাটা কি বহিস্থ কোণ, তাহলে এখান থেকে আমি বলতে পারি না আবার গামা ইকুয়াল টু অ্যাঙ্গেল এ আই সি কই? এ আই সি যে পিটাই সি, হ্যাঁ কারণ পি এখানে আছে এখানে আছে একই লাইন, তাহলে এ আই সি হলো বিটা প্লাস
AIC প্লাস IAC, IACটা কত, IAC হলো R। দেখো বুঝতে পারলে? তাহলে গামা ইকুয়াল টু আলফা প্লাস আই হচ্ছে, গামা ইকুয়াল টু বিটা প্লাস আর হচ্ছে, আলফা প্লাস আই হচ্ছে OAC এই ত্রিভুজের সাপেক্ষে, ত্রিভুজ OAC থেকে, আর এটা ত্রিভুজ IAC থেকে। দেখো তাহলে এখানে আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু আলফা প্লাস আই, এখানে গামা ইকুয়াল টু বিটা প্লাস আর। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু হবে দেখো গামা মাইনাস আলফা, এখানে আর ইকুয়াল টু কত হবে, গামা মাইনাস বিটা। দেখো বুঝতে পারলে? ওকে, নাও এবার আমরা স্নেলস অ্যাপ্লাই করব, স্নেলস জেনারেল ল। স্নেলস জেনারেল ল কি বলছে, এদিককার আপাতন ওদিককার প্রতিসরণ, আপাতন কোণের সাথে μ1 প্রতিসরণের সাথে μ2, তাহলে আপাতন কোণ মানে μ1 ইনটু sin I1 ইকুয়াল টু μ, মানে এখানে একটা আছে মানে I, μ2 ইনটু sin R। দেখো বুঝতে পারলেন? স্নেলস জেনারেল ল, এদিকে μ1 এদিকে μ2, μ1 এর দিকে আপাতন হচ্ছে আর μ2 এর দিকে প্রতিসরণ হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কোথা থেকে পাই, স্নেল থেকে পাই, স্নেল থেকে পাই, ঠিক আছে? আমি এটা করছি কি, অবতল 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 প্রতিসারক তল, কি করছি, অবতল প্রতিসারক তল। তাহলে কি লিখতে পারি, μ1 sin I ইকুয়াল টু μ2 sin R লেখা যায়। এবার I মানে পেয়েছি গামা মাইনাস আলফা, আর R মানে পেয়েছি গামা মাইনাস বিটা, এটা পরে আসছি। এখানে একটা ছোট্ট জিনিস কনসিডারেশন করতে হবে, সেটা হলো এই যে আলফা বিটা গামা আই আর এগুলো খুবই স্মল রেঞ্জে করা হচ্ছে, কারণ এখানে যে উন্মেষের মধ্যে কাজ করা হচ্ছে সেই উন্মেষটা খুবই ক্ষুদ্র। হোয়াট ইজ উন্মেষ? উন্মেষ মিনস এই যে এত বড় যে আমি তলটা নিয়েছি এই ছবি আঁকার জন্য, তাতেও ছবিটা ছোট ছোট লাগছে, এই পয়েন্টটা এখানে নিয়েছি, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা আমি এখানে নেবো, মানে এইখানেই কাজ করব। এখানে যদি কাজ করি তাহলে ভেবে নাও তো আপাতন কোণ কত ছোট হবে, করসপন্ডিং প্রতিসরণ কোণ কত ছোট হবে, করসপন্ডিং আলফা কত ছোট হবে, বিটা কত ছোট হবে, গামা কত ছোট হবে। তার মানে এখানে যদি আমি উন্মেষ ক্ষুদ্র বলি, উন্মেষ ক্ষুদ্র বলি, তাহলে সেক্ষেত্রে সব স্মল হয়ে যায়। আর স্মল হলে একটা সূত্র হয় কাজ করে, সেটা হলো আশা করি জানো, সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা। যদি জানো না তাহলে লিখে নাও পাশে, যে থিটা স্মল হলে সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, কস থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা হয়। এবার তোমার যেখানে যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। সো এখানে যদি উন্মেষ ক্ষুদ্র হয় তাহলে এটাকে আমি লিখতে পারি না μ1 I1, এটা লিখতে পারি না, 1 কেন কোথা থেকে পাচ্ছি আমি, μ2 আর ইয়েস অন্য লেখা যাবে তো, থিটা ক্ষুদ্র তো সাইন থিটা থিটা। ওকে, নাও আই এর মান যদি এখান থেকে আমি চেঞ্জ করি তাহলে হবে না μ1 ইন্টু গামা মাইনাস আলফা, এখানেও যদি আর এর মান চেঞ্জ করি তাহলে μ2 ইন্টু গামা মাইনাস বিটা। দ্যাটস মিন এখান থেকে লেখা যাবে μ1 গামা মাইনাস μ1 আলফা ইকুয়াল টু μ2 গামা মাইনাস μ2 বিটা। দেখো বুঝতে পারলে তো? একদূর যদি হয় আমি এখান থেকে করতে পারি, দেখো তো গামা পার্টটা যদি একদিক করে দিই তাহলে কি করলাম, এদিকে μ1 গামা রাখলাম, এটা নিচে আসছি মাইনাস μ2 গামা রাখলাম, এদিকে μ1 আলফাটা যদি নিচে গেলাম তাহলে প্লাস হয়ে গেল, আর ওটা মাইনাস μ2 বিটা ছিল থাকলো। ওকে, এবার আমি কি করলাম, এটা আগে লিখছি μ1, আচ্ছা আলফা বিটা গামা। এবার দেখো আলফা বিটা গামা এরাও তো ক্ষুদ্র, তো যেমন সাইন থিটাকে থিটা লেখা যায়, যেমন থিটাকে সাইন থিটা লেখা যায়, ট্যান থিটাকে থিটা লেখা যায়, যেমন থিটাকেও ট্যান থিটা লেখা যায়। আমার প্রয়োজন অনুসারে আমি কাজ করব। তো আমার এখানে মনে হচ্ছে যে এগুলোকে যদি ট্যান থিটা করে দিই তাহলে এখান থেকে আমি একটা রেশিও পেয়ে যাব, ঠিক আছে? তার আগে রেশিওটা পাওয়ার আগে, রেশিও পেতে গেলে আমাকে আবার সমকোণী ত্রিভুজ লাগে, মানে সাইন থিটা গল লম্বভাবে ভূমি, লম্বভাবে ত্রিভুজ, কস থিটা গল ভূমিভাবে ত্রিভুজ, ট্যান থিটা গল লম্বভাবে ভূমি, এগুলো করার জন্য আমাকে সমকোণী ত্রিভুজ লাগে, নইলে তো হয় না। তো আমি তার জন্য এই সমকোণী ত্রিভুজটা ইনক্লুড করার জন্য, আলফা বিটাগুলোকে আস্তে আস্তে শিফট করার জন্য আমি এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিলাম।
ডি পর্যন্ত। তাহলে দেখো ও এ ডি বলো বা আই এ ডি বলো বা সি এ ডি বলো, এরা প্রত্যেকে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তার মানে এক্ষেত্রে আমি ট্যান থিটার ফর্মুলা ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। সো আমি এখানে কি করলাম, এই পার্টটা করছি আগে, মিউ ওয়ান আলফাকে মিউ ওয়ান ট্যান আলফা করে দিলাম, কারণ ইফ ট্যান থিটা ইজ থিটা দেন থিটা ট্যান থিটা করা যেতে পারে, আমার সুবিধা, যেটা আমি করতে আনতে গেছি সেটা আনতে সুবিধা, সেই জন্য করছি। ওকে, দ্যাটস মাইনাস মিউ টু ট্যান বিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে গামাটা কমন নিচ্ছি, তার মানে মিউ ওয়ান মাইনাস মিউ টুটা আগে লিখে দিয়ে ইন্টু গামাটা করে দিলাম ট্যান গামা, করা যেতেই পারে, কোনো প্রবলেম নো। ওকে, এইবার মিউ ওয়ান ট্যান আলফা ইকুয়াল টু কী হবে, আলফা হলো ও এ পি ছিল, আমি এখন ও এ পি ভাববো, কোনো ব্যাপার না তো, সি বি পি এগুলো তো একই লাইনে আছে। ও এ বিকে যদি আলফা ভাবি তাহলে এই ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, দ্যাট ইজ এডি বাই ওডি, এডি বাই ওডি, লম্ব বাই ভূমি, এডি বাই ওডি, এডি বাই ওডি, এডি বাই ওডি। ওকে, মাইনাস মিউ টু ইন্টু ট্যান বিটা, ট্যান বিটা মানে এ আই সি, এ আই ডি ত্রিভুজ নেব, এ আই ডি ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, আইডি বাই এডি বাই আইডি, এডি বাই আইডি, দেখো বুঝতে পারলে কিনা, ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু ট্যান গামা, ট্যান গামা মানে কি এ সি ডি ত্রিভুজ নেব, দ্যাট ইজ এডি বাই সিডি, এডি বাই সিডি। ওকে, নাও এখান থেকে একটা জিনিস দেখো, সেটা হলো এডি 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 পুরো পার্টটা কমন নিয়ে কেটে যাবে, তাহলে মিউ ওয়ান বাই ওডি ইকুয়াল মাইনাস মিউ টু বাই আইডি ইকুয়াল টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই সিডি। ওকে, এইবার যেহেতু 19টা ক্ষুদ্র, কি বললাম, 19টা যদি ক্ষুদ্র হয় তাহলে অ্যাকচুয়াল এ পয়েন্টটা তো এখানে, আর এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্রপ করি সেটা ডি এখানে হওয়া উচিত, একদম পি এর পাশে, দ্যাটস মিন ডি পি সেম। 19 ক্ষুদ্র মানে এখান থেকে এটাও বলতে পারি যে ডি আর পি সেম বিন্দু। সো আমি এখান থেকে ডিগুলোকে পি করে দিতে পারি, দ্যাটস মিন এখান থেকে লিখতে পারি therefore mu1 by OP not D minus mu2 by IP not D equal to mu1 minus mu2 by CP। এটা কিন্তু অবশ্যই এখানে আবার লিখতে হবে 19 ক্ষুদ্র, কারণ 19 ক্ষুদ্র না হলে এটা স্যাটিসফাই করবে না। 19 ক্ষুদ্র হওয়া মানে কি, যেখানে আমি এ পয়েন্টটা নিচ্ছি সেটা একদম পি এর পাশে, মানে এটা কিন্তু প্রতিসারের তলে, আর সেখান থেকে পারপেন্ডিকুলার যেটা টানবো সেই ডি পয়েন্টটা যে তৈরি হবে সেটাও তো পি এর পাশে, খুবই ক্লোজ, যেন ডি পি কে সমান করতে পারি। এতদূর হওয়ার পর আমাকে এবার ডেটা বসাতে হবে। ডেটা কাকে বলে? ডেটা হলো প্রতিসরণ বলো বা গলীয় তলে প্রতিফলন তো শিখেছো। ডেটা বলতে কয়েকটা ডেটা খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর ডেটা হলো যে এক্ষেত্রে মেরু জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মেরু থেকে সমস্ত ডেটাগুলো কালেক্ট করা হয়। এবার যেখান থেকে বস্তুটা স্টার্ট হয়েছে, মানে অবজেক্টটা স্টার্ট হয়েছে, মেরু থেকে সেই অবজেক্ট পর্যন্ত বা বস্তু পর্যন্ত দূরত্বকে বলা হয় বস্তু দূরত্ব। এই মেরু থেকেই যেখানে ইমেজটা তৈরি হয়েছে বা প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই ডিস্টেন্সটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। যেখানে বক্রতা কেন্দ্র রয়েছে সেই দূরত্বটা ফ্রম দ্য মেরু বা পি থেকে সেই দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এগুলোর টার্মস রয়েছে কি, বস্তু দূরত্বকে বলা হয় ইউ, তারপরে প্রতিবিম্ব দূরত্বকে বলা হয় ভি, বক্রতা ব্যাসার্ধকে বলা হয় ছোট হাতের আর, এই সবটি ছোট হাতের। ওকে, এবার কয়েকটা বিষয়, সেটা হলো চিহ্নের নিয়ম। সেটা আমি প্রতিফলনের ক্ষেত্রে খুব ভালো মতো বলেছি, আবার বলছি। সেটা হলো সমস্ত দূরত্ব মেরু থেকে মাপা হবে, মানে মেরু থেকে আমি যাব মাপার সময় মেরু থেকে স্টার্ট করে দূরত্বটা মাপবো। ওকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে তুমি লাইট যেদিকে যাচ্ছে, আমার এটা দুয়ারি মাইতি মজুমদারের কথা, দাসখান একটু উল্টো পড়ে, যে কোনো একটা ধরে করলেই চলবে। লাইট যেদিকে যাচ্ছে, আমি যদি মেরু থেকে যে জিনিসটা মাপতে যাচ্ছি আমি যদি সেই বরাবরই যাই তাহলে সেটা পজিটিভ মান, আর যদি লাইট যেদিকে যাচ্ছে আমি যে জিনিসটা মাপতে যাচ্ছি সেটা উল্টো দিকে যাই তাহলে সেটা নেগেটিভ। ওকে, তো এই কেসে আমি মেরু থেকে মাপবো। মেরু থেকে যদি বস্তু দূরত্ব বলি তাহলে লাইটটা যাচ্ছে দেখো এই দিকে, তাই না? দেখো সব লাইট এদিকে যাচ্ছে, মানে টেরা করে যাচ্ছে, কিন্তু ডিরেকশনটা কি ওদিক যাচ্ছে তো।
ওকে, এবার মেনু থেকে আমি যদি প্রথমে বস্তু দূরত্ব মাপতে যাই তাহলে ফিতা নিয়ে কোন দিকে যাবো, এদিক যাবো, তাহলে লাইটে উল্টো দিকে যাচ্ছি, দ্যাটস মিন এখানে বস্তু দূরত্ব কিন্তু নেগেটিভ। ইমেজ মাপার জন্য আমি উল্টো দিকেই যাবো, দ্যাটস মিন নেগেটিভ। বক্রতা ব্যাসার্ধ মাপতেও কিন্তু আমি উল্টো দিকে যাবো, দ্যাটস মিন নেগেটিভ। ওকে, আর টার্মসগুলো কি ইউ ভি অ্যান্ড আর। ওকে, এবার সেই জিনিসগুলো যদি আমি লিখে দিই, তার আগে আমি বলবো যে তোমরা এইটুকুটা আগে টুকে নাও, আমি মিটাতে হবে কারণ আমার বোর্ডে আর জায়গা নেই। ওকে, একটু পজ করে টুকুটা টুকে নাও, তারপরে বাকিটা আবার বোঝো বা বুঝে নিয়ে আবার টুকবে রিভার্স করে, ঠিক আছে? মিটালাম। এইটুকুটা মিটিয়ে আমি একটু কয়েকটা ডিটেলস দিই। সেটা হলো এখান থেকে পিও এই জিনিসটা হলো বস্তু দূরত্ব, কি এটাকে লেখা হয় ইউ দিয়ে, এবং এখানে চিহ্ন ইনক্লুড করতে গেলে যেহেতু এদিকে যাচ্ছি সেটু মাইনাস। ওকে, নেক্সট পি থেকে আই পর্যন্ত এই ডিস্টেন্সটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। অবভিয়াসলি বিন্দু থেকে এদিকে যাচ্ছি মাইনাস ভি, আর পি থেকে সি পর্যন্ত এই দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। অবভিয়াসলি এদিকে যাচ্ছি দ্যাটস মাইনাস আর। ওকে, এইবার এই ইকুয়েশনটাকে বস এখানে আবার নাও। অতএব μ1 বাই ওপি, ওই যে ওপি পিওপি একই কথা, দ্যাটস মিন মাইনাস ইউ। ওকে, এটা μ1 এটা ইউ, গুলাবেন না। ওকে, মাইনাস μ2 বাই আইপি, আইপি আইপি মানে মাইনাস ভি ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই সিপি, সিপি 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 মানে পিসি মাইনাস আর। বুঝতে পারলে? তাহলে এখান থেকে যদি ভালো মতো লিখি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা আগে লিখছি, তাহলে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু, এটা মাইনাস আছে বুঝলে, μ2 মাইনাস μ1 উল্টে গেল এটা, তাই আর। তাহলে তাহলে একটা গোলীয় তলে প্রতিসরণ হতে গেলে তারা এই সূত্রটি মেনে চলে। যাকে বুঝতে পারলে কিনা, ব্যাস হয়ে গেল। কিন্তু জাস্ট এক বোর্ডে আঁটলো না, এইটুকু ক্যালকুলেশনটা তুমি আরেকবার করে নিও, পজ করে তারপরে করো। এইবার একটি বক্তব্য, সেটা হলো যে এক্ষেত্রে যদি আমি প্রথম মাধ্যমটিকে বায়ু মাধ্যম ধরি তাহলে কিন্তু μ1টা 1 হয়ে যায়। দ্বিতীয় মাধ্যমটিকে যে কোনো আলাদার একটাই মাধ্যম ধরি তাহলে μ2কে মিউ হিসাবে ট্রিট করা যায়। সেটা যদি পুট করে দিই, দ্যাট ইজ ইফ μ1 ইকুয়াল টু 1 মানে বায়ু, আর μ2 ইকুয়াল টু সাম মিউ, এটা মিউ করলাম, μ2 করার দরকার নাই, তখন একটা 1 টু নাই তো একটা ডাইরেক্ট 1 হয়ে গেল। তাহলে ইকুয়েশনটা পাল্টে হয়ে যায়, কি বলো, মিউ বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর। দেখো বুঝতে পারলে কিনা, কি হলো, মিউ বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই আর। ওকে, তাহলে যে কোনো গোলীয় প্রতিসরক তল এই সূত্রটা ফলো করে চলে। ওকে, এরপরে আমরা এই গোলীয় প্রতিসরক তলের ক্ষেত্রে অবতল লেন্সের ক্যালকুলেশনটা আমরা উত্তল লেন্স দিয়ে আবার করব। এবার যারা অবতল লেন্সে বুঝতে পারলে না, উত্তল লেন্সে আরেকবার দেখো, আশা করি এইবার বুঝতে মানে আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেম ক্যালকুলেশন সেমভাবে এগাবো, জাস্ট অবতল লেন্সের জায়গায় এবার আমরা উত্তল লেন্স ইউজ করব। ওকে, এটা একটু পজ করে টুকে নাও। উত্তল প্রতিসারক তল, দেখো প্রথমে বড় ছবি দিয়ে বুঝিয়ে আমি ছোট ছবি আবার আঁকছি। হোয়াট ইজ দিস? দিস ইজ মেরু। ওকে, এবার এদিকে গোল, আচ্ছা এটা ঘন, এটা লঘু, দ্যাটস মিন ইটস হ্যাভ μ1, ইটস হ্যাভ μ2। ওকে, নাও এদিকে গোলটা, দ্যাটস মিন বক্রতা ব্যাসার্ধটা এদিকে আছে, দ্যাট ইজ সি। ওকে, এবার আমার কাজ শুরু। ও বস্তু অবশ্যই আমাকে লঘুতে নিতে হবে, রেস্ট্রিক্ট এ বস্তু হেয়ার। ওকে, দিস ইজ ও, একটা বস্তু নিয়ে নিলাম। না, এখান থেকে আমাকে কী করতে হবে, এখান থেকে লাইটটাকে একটা পয়েন্টে পাঠালাম, ক্লোজই নিলাম, আরও ক্লোজ দিতে হয় পি এর একদম। হ্যাঁ, এটা এ,
অবশ্যই এখানে আমাকে অবিলম্ব করতে হবে, তাহলে অবিলম্ব টুক 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 টুক, দিস ইজ অবিলম্ব, এটা এন্ড করে দিলাম। ওকে, দ্যাটস মিন দিস ইজ আপাতন কোণ আই, ইজিলি পেয়ে গেলাম বড় দেখেন। এবার অবিলম্বের কাছে আসবে, মানে এটা অরিজিনাল পথ চলে যেত, অবিলম্বের কাছে আসবে মানে এদিকে চলে গেলো, টুক 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 এখানে পড়লাম। দিস ইজ দ্য দিস ইজ কেন প্রতিবিম্ব, কারণ একটা লাইট আমি এভাবে নিলাম, আর যেটা এভাবে নিলাম সেটা ওভাবেই চলে গেল, অবিলম্ব কারণ এটাই অবিলম্ব, তাই তো। আর একটা লাইট তারা করে নিলাম, আর একটু বাঁকাও নইলে বোর্ড বড় করতে পারো, বাস। দিস ইজ দ্য আই, দিস যদি আই হয় এটা অবিলম্ব, দিস ইজ আর। ওকে, ক্লিয়ার হলো? ঠিক আছে, এটা অরিজিনাল না, এটা অরিজিনাল লাইন, দ্যাটস মিন ডটেড দিয়ে দেখানো উচিত। ওকে, ক্লিয়ার হয়ে গেল, আই আর। ওকে, নাও দিস ইজ আলফা, ইমেজটা বিটা, না ইমেজটা বিটা, হ্যাঁ ইমেজটা বিটা ধরি, আর সিটা গামা, মানে অবজেক্ট প্রদনকের সাথে যে অ্যাঙ্গেলটা করলো সেটা আলফা, ইমেজ যেটা করলো সেটা বিটা, আর বক্রতা কেন্দ্র যেটা করে সেটা গামা, তাই তো ধরেছিলাম আগেরটাও, মানে আগেরটা তো ক্ষেত্রে যা ধরেছিলাম তাই, ওটার ছবিটা সব এই পাশে হয়েছিল, এটা এর পাশে হলো, দ্যাট ইজ দ্য পিকচার, পিকচারটা বোঝা গেলো, ডিটেলস বোঝা গেলো। আর যখন আমি সমকোণী ত্রিভুজ করবো, এ থেকে পারপেন্ডিকুলার ড্রপ করে এখানে ডি নেবো। ক্লিয়ার? শুরু করে এবার ছোটো করে দেখো, পিকচারটা বড়, পিকচারটা বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছ? চলো পজ করে আগে বড় পিকচারটা তোমরা এঁকে নাও, আমি ছোটো করে এঁকে আমার সুবিধার মতো করছি। μ2 μ1 মেরু টুই, বক্রতা কেন্দ্র সি, বেশি বল নিলাম না, এখানে হবে না তাই বলে এখানেই হবে সি। ওকে, নাও বস্তু, এখান থেকে এটা ধাক্কা মারলো, এখান থেকে এটা বক্রতা অবিলম্ব নিলাম, অবিলম্বের কাছে বাকি দিলাম, এখানে মিট করে দিলাম, দ্যাট ইজ দিস ইজ ও, দিস ইজ আই, দিস ইজ সি। ওকে, this is I, this is R, okay, this is alpha, this is beta, this is gamma, and this is D অবিলম্ব, সরি লম্ব, আমি টানা হলো, কেন টানা হলো যাতে সমকোণী ত্রিভুজটা আনতে পারি, কারণ লাগবে আমার আগেটা থেকে তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেটা আগেই টেনে দিলাম। ওকে, শুরু করি আমরা, কীভাবে শুরু করবো? প্রথমে দেখে নিই আলফা বিটা গামাগুলো খুঁজতে হবে। আলফা বিটা গামা যদি খুঁজি তো দেখো এদিকে এই ত্রিভুজটা যদি টেক করো, ও এ সি ত্রিভুজ যদি টেক করো, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখতে পাবে যে ও এ সি টেক করলে হবে না, হ্যাঁ টেক করতেই পারো, দেখতে পাবে যে ও এ সির এই আইটা বহিস্থ কোণ, সেই রেসপেক্টে এটা আর এটা আছে। ও এ সি ত্রিভুজটা লক্ষ্য করো, তা দেখো আইটা বহিস্থ কোণ বেরিয়ে গেছে, দ্যাটস মিন আই ইকুয়াল টু আলফা প্লাস গামা, ডাইরেক্ট হয়ে গেল। ওয়াও, আই আর আরটাই তো বের করতে হয়, ভেরি গুড। নেক্সট তুমি যদি টেক করো কোন ত্রিভুজটা, এটা সি এ কি, হ্যাঁ সি এ আই, কি ত্রিভুজটা লিখে দিচ্ছি যদি ভুলে যাওয়া বাই চান্স, ত্রিভুজ ও এ সি থেকে আইটা পেলাম। এবার ত্রিভুজ নিচ্ছি আমি এ সি আই, এই ত্রিভুজটা ভালো লক্ষ্য করো, এই ত্রিভুজটা থেকে তুমি কী পাবে? এই ত্রিভুজটা থেকে তুমি পেয়ে যাবে এ সি আই, এখানে আর আর বিটা গামার সমান, গামার বহিস্থ কোণ ইকুয়াল টু আর প্লাস বিটা, মানে এখান থেকে আমাকে আরটা বের করতে হলো, আর ইজ ইকুয়াল টু হলো গামা মাইনাস বিটা, তাহলে এখান থেকে আই হলো আলফা প্লাস গামা, আর আর হলো গামা মাইনাস বিটা, আর ধরেছে, তাহলে আই আর বেরিয়ে গেল। এবার আমাদের নেক্সট কাজ কি? স্নেলস অ্যাপ্লাই করা, এখান থেকে যাচ্ছি যেতে যেতে এই পাশে যাবো। ওকে, তাহলে স্নেলের সূত্র কি পাই? যে এদিককার μ1 আর এদিককার μ2, μ1 এর সাথে আপাতন কোণ আই, সাইন অফ আই ইকুয়াল টু μ2 সাইন অফ আর, বুঝতে পারলে? ওকে, নেক্সট আই আর এগুলো ভেরি স্মল বিকজ উন্মেষ ইজ ভেরি ক্ষুদ্র, দ্যাটস মিন সাইন আই সাইন আর μ1 ইন্টু আই ইকুয়াল টু μ2 ইন্টু আর। এবার আই আর এর মান বসিয়ে দাও, μ1 ইন্টু আলফা প্লাস গামা ইকুয়াল টু μ2 ইন্টু গামা মাইনাস বিটা। এবার গুণটা করে দাও, μ1 ইন্টু আলফা প্লাস μ1 ইন্টু গামা ইকুয়াল টু μ2 ইন্টু গামা মাইনাস μ2 ইন্টু বিটা। এবার গামাগুলোকে এক সাইডে করো, তাহলে 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 এদিকে প্লাস আলফাটা আছে, এটা থাক,
তাহলে μ1 আলফা থাক, বিটাকে নিয়ে চলে আসো, প্লাস μ2 বিটা, ওদিকে μ2 গামা থাক, এটা নিয়ে চলে গেলো, মাইনাস μ1 গামা। ওকে, এবার আলফা বিটা গামা এগুলোকে টেন করে দাও, সেম কাজ, কারণ সব স্মল, দ্যাট ইজ μ1 ইন্টু টেন আলফা প্লাস μ2 ইন্টু টেন বিটা ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 কমন নিয়ে টেন গামা। এবার এদিকে চলে আসছি, দ্যাট ইমপ্লাইজ, এবার টেন আলফা টেন বিটা টেন গামা বসানোর জন্য পারপেন্ডিকুলারটা ড্রপ করে দাও, ডি পর্যন্ত ড্রপ করে দিয়েছো। ওকে, দেন μ1 ইন্টু টেন আলফা, কই ওয়ার ইজ দ্য আলফা, দেয়ার ইজ আলফা, দেয়ার ইজ আলফা, তার মানে এই ত্রিভুজটা ও এ ডি, লম্বকে এডি, ভূমিকে ওডি, এডি বাই ওডি। ওকে, ডি, এটা দিস ডি, তারপরে কি আছে প্লাস μ2 ইন্টু টেন বিটা, বিটা 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 ত্রিভুজ, এটা মানে এ আই ডি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, টেন বিটা ইকুয়াল টু এডি বাই আইডি, এডি বাই আইডি। ওকে, ইকুয়াল টু কই μ2 মাইনাস μ1, μ2 মাইনাস μ1 ইন্টু টেন গামা, গামা কই গামা, এটা এডিসি, এডিসি ত্রিভুজের লম্বকোণটা এডি বাই ডিসি বা সিডি, এডি বাই সিডি। ওকে, ক্লিয়ার আর দূর। ওকে, এডি উড়ে গেল সব দিক থেকে, দ্যাট ইজ μ1 বাই ওডি প্লাস μ2 বাই আইডি ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই সিডি। ওকে, আরেকবার করে দিই যে ডি উন্মেষ ক্ষুদ্র, উন্মেষ কি ক্ষুদ্র, উন্মেষ ক্ষুদ্র means D আর P same, this is P, that's mean μ1 by OP plus μ2 by IP equal to μ2 minus μ1 by CP. clear কি clear না clear? ওকে, নেক্সট এবার আমার কাজ কি, ডিটেলস ডেটাগুলো লেখা। ডেটা শুরু করছি, সব ডেটা পি থেকে মেরু থেকে মাপা হবে, মেরু থেকে যেদিক থেকে লাইট যাচ্ছে, মেরু থেকে সেদিক গেলে পজিটিভ, উল্টো থেকে নেগেটিভ, মেরু থেকে বস্তু পর্যন্ত বস্তু দূরত্ব, প্রতিবিম্ব পর্যন্ত প্রতিবিম্ব দূরত্ব, বক্রতা কেন্দ্র পর্যন্ত বক্রতা ব্যাসার্ধ, ইউ ভি এন্ড আর। ওকে, তো শুরু করি, পি ও, পি থেকে ও বস্তু দূরত্ব ইকুয়াল টু, বলো তুমি বলো, ভেরি গুড, মাইনাস ইউ, কারণ আমি এদিক মাপবো আর লাইট যাচ্ছে এদিক, দ্যাট ইজ মাইনাস ইউ। তারপরে পি টু আই প্রতিবিম্ব দূরত্ব, কি হবে প্রতিবিম্ব দূরত্ব কোনটা, পি থেকে আই ওদিকে প্লাস ভি, কারণ লাইট যাচ্ছে ওদিকে। ওকে, তারপরে কি আছে, পি থেকে সি বক্রতা ব্যাসার্ধ, কি হবে প্লাস আর, কেন ওদিকে, ওপি থেকে সি এতটা আর লাইট যাচ্ছে ওদিকে, তাহলে প্লাস আর বসাই দাও, বসাই দিই, কোথায় বসাবো, এখানে বসাই দিব। অতএব μ1 বাই পি ও মাইনাস ইউ প্লাস μ2 বাই পিআই প্লাস ভি ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই সিপি আর, দ্যাট ইমপ্লাইজ μ2 বাই ভি minus μ1 by u equal to μ2 minus μ1 by r। তাহলে উত্তল প্রতিসারক তল এই সূত্রটি মেনে চলে। শুধু যদি প্রথম মাধ্যম বায়ু, দ্বিতীয় মাধ্যম যে কোনো মাধ্যম হয়, দেন μ2 ইকুয়াল টু μ আর μ1 ইকুয়াল টু 1, সেক্ষেত্রে ইকুয়েশন হয়ে গেল μ বাই ভি minus 1 by u equal to mu minus 1 by r, mu minus 1 by r, box it. Okay, that's mean same আসলো, সেম। তার মানে উত্তল প্রতিসারক তল হোক বা অবতল প্রতিসারক তল হোক, তারা এই সূত্র মেনে চলে। ক্লিয়ার? তাহলে প্রতিসারক তল শিখে গেলাম। এবার আমরা এই প্রতিসারক তল দিয়ে লেন্স বানাবো, মানে এবার আমরা এই প্রতিসারক তলের অ্যাপ্লিকেশন লেন্স শিখব। ওকে, দেখে নাও। তাহলে আমরা আজকে এই দুটোই থাক, আমরা পরের ক্লাসে এই প্রতিসারক তল দুটোকে কম্বাইন করে লেন্স তৈরি হয় কী করে, উত্তল আর অবতল, সেটা আমরা শিখব। ওকে, তারা ক্লাস চেয়েছিলে যারা, তারা কিন্তু কমপ্লিট দেখবে। আমি যে কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে ক্লাসটা কাদের লাগবে, যারা কমেন্ট করেছিলে তারা ক্লাসটা দেখার পর কমেন্ট করবে কেমন লাগলো।
এবং নেক্সট ক্লাস দেওয়ার জন্য আমাকে জানাবে। ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ, বাই বাই।